গাড়ি ঠিক করা সাধারণ একটা মেকানিক পৃথিবীর সবচেয়ে বড় বড় ইনভেস্টরদেরকে $1 বিলিয়ন ধোঁকা দিয়েছে, যেটা কিনা প্রায় 10,000 কোটি টাকারও বেশি হয়। তাও এই কাজটা সে আমেরিকার মতো একটা দেশে একেবারে সবার সামনে প্রকাশ্যে করেছে। না সে কারো কাছ থেকে হাওলাত নিয়ে পালিয়েছে, না সে কোনো ব্যাংকে গিয়ে ডাকাতি করেছে। এই সমস্ত টাকাগুলো সে সোলার প্যানেল বিক্রি করে কামিয়েছিল। তার প্ল্যানিংটা এতটাই সূক্ষ্ম একটা প্ল্যানিং ছিল যে দুনিয়ার সবচেয়ে বড় বড় ইনভেস্টররাও তার ফাঁদে পা দিতে বাধ্য হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কে সেই লোকটা যে কিনা ওয়ারেন বাফের মতো এত দক্ষ একজন লোককেও ফাঁদে ফেলতে সক্ষম হয়ে গিয়েছিল। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে সে পরবর্তীতে ধরা কি করে পড়েছিল। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বাস করা 36 বছরের জেফ কারফোভ এবং তার ওয়াইফ মিলে একটা গাড়ির রিপেয়ারিং এর শপ দাঁড় করিয়েছিল, যেখান থেকে টাকা পয়সা উপার্জন করেই তারা তাদের জীবিকা নির্বাহ করত এবং তাদের ছেলে মেয়েদের স্কুলের পড়ালেখার খরচও চালাতো। তবে কয়েক মাস পরে লসের কারণে তাদের ব্যবসাটাকে বন্ধ করে দিতে হয়েছিল, যেই জন্য তাদের ছেলে মেয়েদের খাবার দাবার পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। এখন যেহেতু জেফের মাথায় বড়লোক হওয়ার একটা নেশা ছিল, এই জন্য সে সবসময় বড়লোক হওয়ার বিভিন্ন টেকনিক সম্পর্কে চিন্তা করত। এটা নিয়ে সে নানান রকমের গবেষণাও করত। তবে যতবারই সে বড়লোক হওয়ার জন্য ট্রাই করেছে, ততবারই সে মুখ থুবড়ে পড়েছে। এখন যখন তার ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, তখন সে বাধ্য হয়েই ড্রাগ সেল করা শুরু করেছিল, যাতে করে সে তার ফ্যামিলিকে যে কোনো ওয়েতে পালতে পারে। তবে এরপরে আস্তে আস্তে করে তার উপরে দেনার ভার বাড়তে থাকে, বিভিন্ন রকমের বিলের প্রেশার তার উপরে বাড়তে থাকে, যেগুলোর জন্য সে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। যদিও সে এখনও ড্রাগ সেল করে কিছু টাকা ইনকাম করত, তবে ড্রাগ সেল করে এই টাকাগুলো দিয়ে সংসার চালানোটা তার কাছে খুবই স্টেবল কিছু মনে হচ্ছিল না। কারণ যে কোনো সময় সে পুলিশের কাছে ধরায় পড়তে পারে, তখন তার ফ্যামিলি পুরো রাস্তায় নেমে চলে আসবে। এই জন্য সে চাকরি খোঁজার ট্রাইও করে। আর ফাইনালি একটা সোলার সেলিং কোম্পানিতে সে চাকরি পেয়ে যায়, যেখানে সোলার প্যানেল বিক্রি করার কাজ তার ছিল। যেহেতু সে সোলার প্যানেল বিক্রি করার জন্য সারাদিন মানুষের সাথে কথাবার্তা বলতো আর তাদের বাড়ি বাড়ি গিয়ে বসে থাকতো, এই জন্য তাদের ফিডব্যাকগুলো সে খুব ভালো করে জানতে পারতো। আর কয়েক মাস চাকরি করার পরে জেপ এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে মানুষ সোলার প্যানেল কিনতে তো চায়, তবে তাদের সবার মধ্যেই এই ভয়টা কাজ করে যে তাদের সোলার প্যানেল না চুরি হয়ে যায়। আর এই সমস্যাটার সমাধান করেই জেফ চাইলে কোটিপতিও হয়ে যেতে পারত, কারণ সে একটা সলিড বিজনেস আইডিয়া পেয়ে গিয়েছিল। এই জন্য সে চিন্তা করে কেননা এমন কিছু একটা করা যাক যাতে করে মানুষের সোলার প্যানেলগুলো চুরি হওয়ার হাত থেকে বাঁচানো যায়। সে চিন্তা করে কেননা একটা ট্রাকের পেছনে সোলার সিস্টেমটাকে ইনস্টল করে দেওয়া যাক, যেটাকে সারা দিনভর ইউজ করার পরে রাতে একটা পার্কিং এরিয়াতে নিয়ে সেফলি রাখা যাবে। যদিও প্ল্যানিংটা অনেক সুন্দর ছিল, তবে সমস্যা ছিল যে পড়ালেখা করা জানতো না। এই জন্য এইটাকে কিভাবে এক্সিকিউশন করতে হবে, এইটার টেকনিক্যাল কোনো নলেজ জেবের কাছে ছিল না। এই জন্য সে তার ব্রাদার ইন লকে কল দেয়, যে কিনা একজন মেকানিক ছিল। আর কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করার পরে তারা দুজন মিলে একটা মোবাইল সোলার প্যানেল বানিয়ে ফেলে, যেটা কিনা আসলে একটা সোলার প্যানেলের মতোই ছিল, তবে এটা নিচে কয়েকটা চাক্কা লাগানো ছিল, যেগুলো একটা প্লেটের উপরে বসানো হয়েছিল। আর এগুলোকে সারাদিন এইভাবে ব্যবহার করার পরে এগুলোকে লক করে রাতের বেলায় কোনো একটা গ্যারেজের মধ্যে নিয়ে রাখাও যেতে পারত। আসলে জানার জন্য বলে দেই, তখন পোর্টেবল ডিজেল জেনারেটরও ছিল, যেটা কিনা জেফের এই আইডিয়ার মতো করেই কাজ করত। তবে পার্থক্য শুধু এতটুকুই ছিল যে জেফ এখন সোলার প্যানেলের ইউজ করছিল। তখন পোর্টেবল জেনারেটরের মার্কেট ছিল প্রায় $3 বিলিয়ন। এই জন্য কিভাবে এই মার্কেটকে তারা টক্কর দিবে, সেটা না জেফ বুঝতে পারছিল, না তার ব্রাদার ইন ল বুঝতে পারছিল। কিন্তু কথায় আছে না, ভাগ্য যার সহায় হয় তাকে কি কেউ আটকে রাখতে পারে। আসলে ওয়াটসন নামের একটা লোক তাদের কার রিপেয়ারিং শপে রীতিমতো আসতো। আর যখন ওয়াটসন তার এই ইনোভেশন সম্পর্কে জানতে পারে, তখন সে তাকে একটা কোম্পানি খোলার অফার দেয়। আসলে ওয়াটসন ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর তার বিশাল বড় একটা টিমও ছিল। এরপর তারা দুজন মিলে ডিসি সোলার নামের একটা কোম্পানি খুলে ফেলে, আর ওয়াটসন আর তার পুরো টিম মিলে এই কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখা শুরু করে। তবে এরপরে তারা নর্মাল মানুষদেরকে টার্গেট করার জায়গায় বড় বড় মানুষদেরকে টার্গেট করার সিদ্ধান্ত নেয়। তারা প্রথমেই টার্গেট করে হলিউডকে। আসলে তখন হলিউডের সেটগুলোতে ডিজেল জেনারেটর ইউজ করা হতো, যেগুলো কিনা অনেক বেশি শব্দ জেনারেট করত। সেখানে ডিসি সোলারের এই সমস্ত সোলার প্যানেলগুলো একটা ভালো অল্টারনেটিভ হিসেবে কাজ করলেও করতে পারত। আর যখন এই অফারটা নিয়ে তারা যায়, তখন তাদের বিজনেস এক্সিকিউশন হওয়া শুরু হয়ে যায়, কারণ অনেকগুলো ফিল্ম সেটের মধ্যে এই সোলারগুলোর ইউজও শুরু হয়ে যায়। আর 2009 সালে একজন বিখ্যাত ফিল্ম প্রডিউসার এবং ডিরেক্টর তার ফেসবুক পেজে এই সোলার প্যানেলগুলোর পিকচার আপলোড করেছিল, যেগুলো কিনা তাদের মার্কেটিংয়ে আরও বেশি হেল্প করেছিল। আর অন্যদিকে যে বিভিন্ন রকমের মানুষের সাথে গিয়ে মিট করছিল, আর তার একটা নেটওয়ার্ক সিস্টেম বানানোর ট্রাই করছিল। সে যেই কোনো পার্টিতে বা যেই কোনো অনুষ্ঠানে যেত, প্রত্যেকটা জায়গায় সে তার কোম্পানির কথা শেয়ার করত আর তার কোম্পানি নিয়ে মার্কেটিং করার ট্রাই করত। আর এমন করেই দেখতে দেখতে সে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ল ফার্ম নিক্সন পিবডির সাথেও একটা ডিল করে ফেলে।
আর তখনই আমেরিকান কংগ্রেস একটা ট্যাক্স ল পাস করেছিল, যেখানে ভ্যালু অফ ইনভেস্টমেন্টের উপরে যেই ট্যাক্স ক্রেডিট ছিল সেটাকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। মানে সহজ করে বললে, যেই সমস্ত কোম্পানি এখন থেকে সোলার প্যানেল কিনবে তাদের 30% ট্যাক্সের টাকা গভর্নমেন্ট পে করবে। মানে ক্লিয়ার করে বললে, যেই কোম্পানি এখন তাদের জন্য সোলার প্যানেল কিনবে তাদের 30% টাকা ব্যাক করে দেয়া হবে। মানে যদি কোনো কোম্পানি তাদের জন্য যত টাকা দিয়েই সোলার প্যানেল কিনুক না কেন, তার 30% গভর্নমেন্ট পে করবে। আর এইটা ছিল কোম্পানিদের জন্য ডাবল লাভের একটা অপশন। তারা সোলার প্যানেলের মাধ্যমে তাদের বিদ্যুৎ বিলও কমাতে পারত, আর তাছাড়া গভর্নমেন্ট থেকে 30% টাকা নিয়ে সেখানেও তারা একটা লাভ করতে পারত। আর গভর্নমেন্টের এই পলিসিটার সাথেই ডিসি সোলার মানে জেফের কোম্পানিও নতুন একটা প্যাকেজ নিয়ে হাজির হয়, যেখানে বলা হয়েছিল যে এখন থেকে যেই কোনো কোম্পানি তাদেরকে মাত্র 30% ক্যাশ দিয়েই তাদের সোলার কিনতে পারবে। বাকি যেই 70% টাকা থাকবে সেগুলো তারা আস্তে আস্তে কিস্তিতে পরিশোধ করতে পারবে। আর ডিসি সোলারের এই অফারটা এতটাই ধামাকাদার ছিল যে কোনো কোম্পানি এটাকে না পর্যন্ত করতে পারছিল না। কারণ ধরুন, যদি কোনো কোম্পানি 1 লাখ টাকার বিনিময়ে ডিসি সোলার থেকে একটা সোলার প্যানেল কিনে, তাহলে সেটা 30% মানে 30,000 টাকা দিয়েই সে সোলার প্যানেলটাকে নিয়ে যেতে পারবে। আর সেই 30,000 টাকাই পরবর্তীতে গভর্নমেন্ট তাকে পে করে দিবে। মানে সহজ করে বললে, কোনো টাকা পরিশোধ না করেই তারা এই পোর্টেবল সোলার সিস্টেম তাদের বাড়িতে ইনস্টল করতে পারত। আর বাকি যেই 70% ছিল সেগুলো তাদেরকে আস্তে আস্তে কিস্তিতে দিতে হতো, যেটা কিনা তারা তাদের বিদ্যুৎ বিল সেভ করে আস্তে আস্তে করে দিতেই পারত। আর শুধুমাত্র এই একটা প্যাকেজের জন্যই তাদের ব্যবসা হু হু করে বাড়া শুরু করেছিল। এরপরে 2011 সালে যখন জেফ একটা বেসবল ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিল, তখন হঠাৎই তার ফোনে একটা মেসেজ আসে যে পৃথিবীর বিখ্যাত পেইন্টিং কোম্পানি শেলউইন উইলিয়ামস 192টা সোলার প্যানেলের অর্ডার দিয়েছে। আর এটা ছিল জেফের জন্য সবচেয়ে বড় অর্ডার, যেটার অ্যামাউন্ট ছিল টোটালি $29 মিলিয়ন। আর তাছাড়া আমেরিকাতে এমন কিছু ব্যাংক ছিল যারা কিনা ট্যাক্স বেনিফিট এবং জব ক্রিয়েশন নিয়ে কাজ করতে আগ্রহী ছিল। এই জন্য তারা ডিসি সোলারের সঙ্গে মিলে কাজ করতে আগ্রহী ছিল। আর যখন জেফ এটা জানতে পারে, তখন সে নকল ডকুমেন্ট ক্রিয়েট করা শুরু করে, আর সেগুলো নিয়ে ব্যাংকে সাবমিট করে সে আমেরিকান ব্যাংকগুলোকে এইটা দেখানোর ট্রাই করে যে এই সোলার প্যানেলগুলোর চাহিদা দিন দিন হু হু করে বাড়ছে। আর এই জন্য সে কোনো রকমে তাদেরকে কনভিন্স করতেও সক্ষম হয়ে যায়। আর সেই ব্যাংকগুলোর মধ্যে অনেকগুলো ব্যাংক জেফের প্রথম ফিনান্সিয়াল পার্টনার হয়ে যায়। আসলে আমেরিকার ব্যাংকগুলোর প্ল্যান ছিল তারা ডিসি সোলার থেকে সোলার বানিয়ে সেগুলো তাদের কাস্টমারদেরকে ভাড়ায় দেবে, যেগুলো কিনা তাদের উপরে ট্যাক্সের প্রেশারটা অনেকটা কমাবে আর তাদের বিদ্যুৎ বিলের প্রেশারটা অনেকটা কমিয়ে দেবে। আর যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে এতক্ষণ পর্যন্ত সমস্ত ব্যাপারটা নর্মাল ছিল। মানে আমাদের চোখে অ্যাবনর্মাল কিছুই এখন পর্যন্ত মনে হয়নি। তবে আসলে এর পরেই ব্যাপারগুলো উল্টে পাল্টে যাওয়া শুরু করে, কারণ তারা হলিউডের মুভি সেটে যেই সোলার প্যানেলগুলো সেল করেছিল সেগুলোর মধ্যে সমস্যা দেওয়া শুরু করে, আর এগুলো প্রায় সময় বন্ধ হয়ে যাওয়া শুরু করে, যেটা কিনা আসলে হওয়ারই ছিল। কারণ জেফ আর তার ব্রাদারের ল মিলে কোনো নলেজ ছাড়াই এই জিনিসটাকে বানিয়েছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তারা মাঝে মধ্যেই বিভিন্ন ইনফরমেশনের জন্য গুগলে সার্চ করে সেটা বের করতো। ধীরে ধীরে প্রত্যেকটা সোলার প্যানেলের মালিকের কাছ থেকে কমপ্লেন আসা শুরু হয়ে যায়, আর তাদের সোলারগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে সেই ব্যাপারগুলো সম্পর্কে জানানো শুরু করে। আর যখন তাদের সোলার বন্ধ হয়ে যেত, তখন আবারও তাদেরকে সেই ডিজেল জেনারেটরের সাহায্য নিতে হতো। আর এদিকে জেফ, যে কিনা খুবই নর্মাল একটা পার্সন ছিল, সে যখন তার আশেপাশে এত এত টাকার খেলা দেখতে পারে, তখন সে আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারে না। সে হয়ে যায় খুবই বিলাসী একজন মানুষ। আর এই জন্য কাজের দিক থেকে তার মনোযোগ পুরোটাই সরে যায়, আর সে মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করে। শেলউইন উইলিয়ামসের ওয়ার্ডারটাও পেন্ডিংয়ে ছিল, তাদের উপরের কাজগুলোই কমপ্লিট হয়েছিল, কিন্তু পেছনের যে সোলার প্যানেলগুলো ইনস্টল করার কাজ ছিল সেগুলো এখনো কমপ্লিট হয়নি, আর তাদের ডেডলাইনও শেষ হয়ে গিয়েছিল। এই জন্য কোনো রকমে এই ওয়ার্ডারটাকে কমপ্লিট করার জন্য তারা তাদেরকে ধোঁকা দেওয়ার চিন্তা করে। তারা শুধুমাত্র কয়েকটা নাটের মাধ্যমে পেছনের প্যানেলগুলোকে কোনো রকম ইনস্টল করে দেয়, যেখানে কিনা পেছনের প্যানেলগুলো আসলে কাজও করছিল না। তবে এত কিছুর পরেও জেফের মাথায় টাকার নেশা এতটা ছিল যে সে গিয়ে দ্রুত একটা বাড়ি আর একটা গাড়িও কিনে ফেলেছিল। আর যখন সময় মতো অর্ডার না পেয়ে কাস্টমাররা হট্টগোল শুরু করে দিয়েছিল, তখন কোনো বড় বড় কোম্পানিগুলোই চাইছিল না এই সোলার প্যানেলগুলোকে 10 বা 12 বছরের জন্য ভাড়াতে নিতে। আর যেহেতু কাস্টমারদের নানান রকমের কমপ্লেইন আর তারা অর্ডারগুলোকে ঠিকভাবে ডেলিভারও করতে পারছিল না, এই জন্য ডিসি সোলারের যেই ইনভেস্টররা ছিল তাদেরকেও তারা ঠিকমতো রিটার্ন বা তাদের বেনিফিটও দিতে পারছিল না। তবে তখন জেফ আর তার পুরো টিম মিলে আরও একটা নতুন ধোঁকাবাজির প্ল্যান শুরু করে। তারা চিন্তা করে, নতুন যেই ইনভেস্টররা তাদের কাছে আসবে তাদের প্রথম যেই পেমেন্টটা তারা পাবে সেটা তারা পুরনো ইনভেস্টরদেরকে বেনিফিট হিসেবে দেখিয়ে দেবে। আর তাছাড়া তারা নিজেদেরকেও একটা সোলার কোম্পানি হিসেবে শো করে গভর্নমেন্ট থেকেও মিলিয়ন ডলারের লাভ করছিল। মানে সোজা করে বললে, সাধারণ জনগণের যেই টাকাগুলো পাওয়ার কথা ছিল সেগুলো ফেক ডকুমেন্ট আর ফেক কাগজপত্রের মাধ্যমে
ডিসি সোলারই তাদের পকেটে পড়ছিল। তবে এখন সময় ছিল এই প্ল্যানটা এক্সিকিউট করার। আর এই জন্য জেফের নতুন কিছু ইনভেস্টরের প্রয়োজন ছিল, যাতে করে নতুন ইনভেস্টরদের থেকে টাকা নিয়ে সেগুলো পুরনো ইনভেস্টরদেরকে দেয়া যায়। আর এই নতুন ইনভেস্টরদেরকে ইমপ্রেস করার জন্য সে নতুন নতুন ফেক ডকুমেন্টগুলো তাদের সামনে শো করত। সে তাদেরকে অনেক ফুলিয়ে ফাবিয়ে এগুলোকে দেখাতো, আর এমন একটা ভাব নিত যেন সোলার তারা বিক্রি করে কুল পাচ্ছে না। সে মাঝে মধ্যেই কোনো কারণ ছাড়াই ফ্যাক্টরি থেকে সোলারগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিত, আর সেই ব্যাপারগুলো ইনভেস্টরদেরকে দেখাতো, যাতে করে ইনভেস্টরদের মনে হয় যে না, সবসময় সোলারের অর্ডার আসছে আর প্রায় প্রত্যেকটা সময়ই ডেলিভারিও হচ্ছে। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য বিভিন্ন ইনভেস্টররা তাকে দেখে ইমপ্রেসও হয়ে যেত, এই জন্য তারা এই কোম্পানিতে ইনভেস্টও করে ফেলতো। আর এমন করেই সে শেল কোম্পানিকেও ধোকা দিয়েছিল, আর তাদের থেকে প্রায় $76 মিলিয়ন নিয়ে নিয়েছিল। আর এরপরে 2014 সালে যখন আইআরএস মানে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস এই কোম্পানি নিয়ে বিভিন্ন তদন্ত করা শুরু করে, তখন এই কোম্পানির যে লিগ্যাল অ্যাডভাইজার ছিল সে আইআরএসকে নানানভাবে ম্যানেজ করে এইবারের মতো ডিসি সোলারকে সেভ করে ফেলে। এখন এমন করেই পুরো ভালো একটা কোম্পানি বিশাল বড় একটা ফ্রড কোম্পানিতে পরিণত হয়েছিল। আসলে নর্মালি তাদের সোলার সেলই হচ্ছিল না, আর পাবলিক থেকে টাকাও কোনোভাবে আসছিল না। তবে ইনভেস্টরদের থেকে বারবার করে টাকা নেওয়া হচ্ছিল, যাতে করে তারা পুরনো ইনভেস্টরদেরকে সেই টাকাগুলো দিতে পারে। এখন জ্যাবের দরকার ছিল বড় কোনো ইনভেস্টর, আর তার সৌভাগ্য ছিল যে ভ্যালি ন্যাশনাল ব্যাংক $76 মিলিয়ন সোলার প্যানেল কেনার জন্য রাজি হয়ে গিয়েছিল। তবে জ্যাব সেই সমস্ত কোম্পানির ডাটাও অলরেডি তার কাছে নিয়ে রেখেছিল, যারা কিনা সোলার প্যানেল সেল করে বা সোলার প্যানেলগুলোকে রেন্টে দিয়ে থাকে। আর সেই কোম্পানিগুলোর মধ্যে ডিসি সোলারের নামও ছিল, যেখানে সে বলেছিল যে এই কোম্পানি প্রায় 80% সোলারই মানুষদেরকে রেন্টে দেয়, কিন্তু আসলে সেই নাম্বারটা ছিল মাত্র 5%। আর এই জন্য ভ্যালি ন্যাশনাল ব্যাংকও জেফের ফাঁদের মধ্যে পড়ে যায়। আর এরপরে জেফ টার্গেট করে পৃথিবীর বিখ্যাত কোম্পানি গাইকোকেও সে তার ফাঁদে ফেলতে সক্ষম হয়ে যায়। আসলে এই কোম্পানিটা বার্কশায়ার হাথওয়ের একটা সাব কোম্পানি, যেটার মালিক কিনা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইনভেস্টর এবং পৃথিবীর ধনীর তালিকায় একসময় নাম্বার 1-এ থাকা ওয়ারেন বাফেট ছিল। তবে এখানে কোশ্চেনটা চলে আসে যে এত বড় একটা কোম্পানি কিভাবে জেফের দোকার মধ্যে পড়ে গেল। আসলে এটার জন্য জেফ খুবই চালাকির সাহায্য নিয়েছিল। আসলে সে আমেরিকান একটা টেলিকম কোম্পানি টেলিকমের একটা এমপ্লয়িকে ঘুষ দিয়ে তার মাধ্যমে একটা ফেক ডকুমেন্ট সাইন করিয়েছিল, যেখানে এটা বলা ছিল যে ডিসি সোলারের কাছ থেকে মোবাইল পরবর্তী 10 বছরের জন্য 1000 সোলার রেন্টে নিয়েছে। আর যখন আপনার পোর্টফোলিওতে মোবাইলের মতো এত বড় একটা কোম্পানির নাম থাকবে, তখন বাকি কোম্পানি আপনাকে খুব সহজেই বিশ্বাস করে ফেলবে। এই জন্য গাইকো 3 বছরের জন্য তাদের সাথে একটা চুক্তি সিগনেচার করে ফেলে, যেখানে 8000 সোলার প্যানেল কেনার কথা হয়েছিল, যেটার কস্টিং ছিল $1.2 বিলিয়ন। এখন এই চুক্তির মাধ্যমে প্রথমে গাইকোরও কিছুটা লাভ হচ্ছিল, কারণ তারা পুরো ইনভেস্টমেন্টের 30% মানে $377 মিলিয়ন বাঁচাচ্ছিল, যেটা কিনা গভর্নমেন্টকে তাদের পে করতে হতো। তবে আসলে তাদের এই সমস্ত টাকাগুলো ডিসি সোলার তাদের পুরনো ইনভেস্টর এবং নতুন ইনভেস্টরদেরকে রিটার্ন দেওয়ার কাজে ব্যবহার করছিল। আর তাছাড়া এটা ছিল এমন একটা সময় যখন জেফ তার বিলাসিতার পিকে গিয়ে পৌঁছেছিল। সে অনেকগুলো বাংলো, অনেকগুলো বাড়ি, কয়েকশোর উপরে গাড়ি, এমনকি একটা প্রাইভেট জেট পর্যন্ত কিনে ফেলেছিল। আর দেখতে দেখতে ডিসি সোলারের নাম কার রেসিং এর মধ্যেও চলে আসে। বিভিন্ন কারের মধ্যেও তাদের স্পন্সর দেখা যায়। প্রত্যেকটা জায়গায় তাদের স্পন্সর এমন করে ছড়ানো হচ্ছিল, যেগুলো দেখে বোঝা যাচ্ছিল যে এখন আর জেফকে কেউ থামাতে পারবে না। তবে এতক্ষণে ভাগ্য জেফের সঙ্গ দেওয়া ছেড়ে দিয়েছে। এই জন্য ডিসি কোম্পানির একটা এমপ্লয়ি তার কোম্পানির সমস্ত সিক্রেট ফাঁস করে দেয়। আর এই জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মিলে এই ব্যাপারটার তদন্ত করা শুরু করে। আর যখনই তারা জেফের ফ্রডের খবরটা পেয়ে যায়, তখন তারা দ্রুত গিয়ে তাকে অ্যারেস্ট করে ফেলে। আর ইনভেস্টিগেশনের মধ্যে তারা এই ব্যাপারটাও জানতে পারে যে আসলে জেফ এই সোলার প্যানেলগুলো সেল করার পাশাপাশি পঞ্জি স্কিমও রান করছিল, মানে নতুন ইনভেস্টরদের থেকে টাকা আনছিল আর সেগুলো পুরনো ইনভেস্টরদেরকে ব্যাক করছিল। আসলে এই পঞ্জি স্কিমগুলো শুধুমাত্র কোম্পানির শুরুর দিকেই কাজ করে, আর যখন কয়েক বছর পরে নতুন ইনভেস্টর আসা বন্ধ হয়ে যায়, তখন চলে আসে ভয়ঙ্কর রকমের বিপদ। আর তখন হয়তো রাতারাতি কোম্পানির মালিক পালিয়ে যায়, নয়তোবা কোম্পানির মালিককে অ্যারেস্ট করে ফেলা হয়। আসলে জেফের মতো একজন লোক আমেরিকার মতো একটা দেশে থেকে এত ভয়ঙ্কর রকমের একটা পঞ্জি স্কিম চালাচ্ছিল, তাও বড় বড় কোম্পানিগুলোর সাথে, যে প্রায় 17,000 সোলার প্যানেল বানিয়েছিল, তাও শুধুমাত্র কাগজে কলমে। আর তাছাড়া ইনভেস্টরদেরকে সে ফেক জিপিএস ট্র্যাকার দেখাতো, আর তাদেরকে এইটা দেখানোর ট্রাই করতো যে দেখুন আমাদের সোলার প্যানেলগুলো কোথায় কোথায় ইনস্টল করা আছে। কিন্তু আসলে ইনভেস্টিগেশনের মধ্যে এটা বেরিয়ে আসে যে সেই জিপিএস ট্র্যাকারগুলো আসলে কোনো সোলার প্যানেল না, বরং সেই সমস্ত জায়গার মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছিল। আর ফাইনালি 9 নভেম্বর 2021 সালে জেফ কারফোভকে 30 বছরের শাস্তি দিয়ে জেলে ভরে দেওয়া হয়। পরবর্তীতে তার সঙ্গে তার ওয়াইফ আর তার 5 জন এমপ্লয়িকেও
এই স্কিমের সাথে জড়িত থাকার জন্য জেলের শাস্তি দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলবেন না।